কনসিল ইউর ইন্টেনশন। আপনার কাজের পিছনের আসল উদ্দেশ্য লোকদের কখনো বুঝতে দিবেন না। তাদের সবসময় অস্থির রাখুন, কারণ কেউ ওই জিনিস থেকে বাঁচতে পারে না যে ব্যাপারে সে জানেই না। আর প্রয়োজন মোতাবেক তাদেরকে ভুল রাস্তায় পাঠান। যতক্ষণে তারা আপনার আসল উদ্দেশ্য বুঝতে পারবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। পার্ট 1। আপনার শত্রুরা যেন আপনার দ্বারা রচিত ভুল রাস্তার ব্যাপারে একটু সন্দেহ না করে, তা না হলে সবকিছু নষ্ট হয়ে যাবে। তারা যেন অনুমানও করতে না পারে যে আপনি কি করছেন। মিথ্যা ইমানদারি আর কিছু অস্পষ্ট সংকেত এর জন্য যথেষ্ট। এটা 17th সেঞ্চুরির ফ্রান্সের কাহিনী। মার্কাস নামের একজন যুবক একজন মেয়েকে অনেক ভালোবাসতেন, আর ওই মেয়ের সাথে হওয়া সব ঘটনাগুলো সে নিননকে এসে বলতো। নিনন দিলেন ক্লোজ। এটা কোনো সাধারণ নাম ছিল না। 17th সেঞ্চুরির ফ্রান্সের সবচেয়ে ফেমাস কোর্টসি, যে কিনা ভালোবাসার প্রতিটা চাল সম্পর্কে জানত। 22 বছরের মার্কাস যদিও ফেমাস এবং ড্যাশিং ছিল, কিন্তু ভালোবাসার ব্যাপারে তার কোনো অভিজ্ঞতাই ছিল না। শুরুতে নিনন মার্কাসের কথাগুলো হাসি ঠাট্টায় নিচ্ছিল, কিন্তু একটা সময় এসে মার্কাসের করা বোকামিগুলো সে আর সহ্য করতে পারছিল না, এবং সে ডিসাইড করে যে সে মার্কাসকে সাহায্য করবে যাতে সে ওই মেয়ের মন জয় করতে পারে। নিনন মার্কাসকে বলে, ভালোবাসা কোনো যুদ্ধের চেয়ে কম নয়, আর ওই মেয়ে হচ্ছে সেই কেল্লা যেটা তোমাকে জিততে হবে। এই জন্য প্রতিটা স্টেপ ভেবে চিন্তে নিতে হবে। নিনন মার্কাসকে পরামর্শ দেয়, পরের বার যখন তোমার ওই মেয়েটার সাথে দেখা হবে তখন তার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখবে, আর এমন প্রিটেন্ড করো যেন তুমি তার ভালোবাসা নয় বরং তার বন্ধুত্ব চাও। আর মার্কাসও এমনটাই করে। নিনন জানতো এমনটা করার কারণে ওই মেয়ে মানে কাউন্টেস কনফিউজ হয়ে যাবে, কিন্তু নিননের চিন্তাভাবনা অনেক দূর পর্যন্ত ছিল। কনফিউজের পর এবার কাউন্টেসকে জেলাসির সাথে পরিচয় করানোর পালা ছিল। তাই নিনন মার্কাসকে বলে, তুমি যখন কোনো ফাংশন অথবা ইভেন্টে যাবে নিজের সাথে কিছু সুন্দরী মেয়ে সাথে নিয়ে যাবে। আর সেও এমনটাই করে। এই জন্য যখনই কাউন্টেস তাকে কোনো ইভেন্ট অথবা ফাংশনে দেখত তখন মার্কাস সবসময় সুন্দরী মেয়েদের দ্বারা ঘিরে থাকত। মার্কাসকে এসব কথা বোঝানো মুশকিল ছিল, কিন্তু নিনন ভালোভাবে জানত যে মেয়েরা এমন পুরুষদেরকে পছন্দ করে যার প্রতি অন্য মেয়েরা ইন্টারেস্ট রাখে। এই জন্য কাউন্টেসের মধ্যে এমন ভাবনা সৃষ্টি হয় যে যদি সে মার্কাসকে চায় তবে তাকে এত সহজে পাবে না, তাকে অন্যদের থেকে ছিনিয়ে নিতে হবে। এখন যেহেতু কাউন্টেস জেলাস এবং কনফিউজ ছিল, তাই এখন পালা ছিল মার্কাসের ক্যারেক্টারে একটা চার্ম সৃষ্টি করার। তাই নিনন মার্কাসকে বলে যেন সে কিছু ইভেন্টস এবং ফাংশনে জেনে বুঝে অ্যাবসেন্ট থাকে, আর এমন জায়গাগুলো ভিজিট করে যেখানে কাউন্টেস তাকে এক্সপেক্ট করে না, যেমন আর্ট গ্যালারি অথবা মিউজিয়াম। এই বিষয়গুলোর কারণে কাউন্টেস এখন ইমোশনাল কনফিউশনে ছিল, কারণ সে মার্কাসের কোনো স্টেপকেই অনুমান করতে পারছিল না। মনে রাখবেন, ইমোশনাল কনফিউশনই হচ্ছে সিডাকশনের প্রথম ধাপ। এই সব কিছু দাঁড় করাতে নিননের মাসখানেক লেগেছিল, কিন্তু এই সব কিছুর প্রভাব কাউন্টেসের উপর পড়ছিল। নিনন তার সূত্রের মাধ্যমে জানতে পারে যে কিভাবে কাউন্টেস এখন মার্কাসের অল্প মজা করাতেই একটু বেশি হাসে, এবং কথায় কথায় সে তাকে মার্কাসের ব্যাপারেও জিজ্ঞাসা করছিল। তার বান্ধবীরা তাকে এও বলেছে যে কাউন্টেস প্রায় ফাংশনেই মার্কাসকে খুঁজতে থাকে। নিনন জানত যে এই যুদ্ধ শেষ হতে যাচ্ছে এবং খুব শীঘ্রই কাউন্টেস নিজে মার্কাসকে নিজের ভালোবাসার প্রস্তাব দিবে। কিন্তু কিছুদিন পর মার্কাস কোনো একটা কারণে কাউন্টেসের ঘরে ছিল। ওই সময় তারা দুজন একলা ছিল, আর এই বিষয়টা নিননের প্ল্যানের মধ্যে ছিল না। মার্কাস নিননের কথাগুলোকে উপেক্ষা করেই ওই সময় কাউন্টেসের কাছে চলে যায় এবং নিজের ভালোবাসা প্রকাশ করে দেয়। সে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এই সব কিছু আমি তোমার জন্যই করেছি। কাউন্টেস একেবারে শক হয়ে যায়, কারণ তার জন্য সে ওই মার্কাস ছিলই না যাকে সে নিজের করতে চাইতো। যখনই মার্কাস ভালোবাসার মতো ভারী শব্দ ব্যবহার করেছে তখনই তার আসল উদ্দেশ্য কাউন্টেসের সামনে চলে আসে, আর সেই দেওয়াল ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেছে, যেটা বানাতে নিননের কয়েক মাস লেগেছিল। কাউন্টেসের জন্য মার্কাস এখন এক নতুন মানুষ ছিল, যে কিনা ভালোবাসার জন্য ডেসপারেট ছিল। সে নিজের আসল ইন্টেনশন প্রকাশ করে নিজের ডেসপারেশনকে সামনে রেখে দিয়েছে। এই কারণে সে কাউন্টেসকে অনেক বেশি আনকমফোর্টেবল করে দিয়েছে, আর কাউন্টেস সেখান থেকে কিছু না বলেই চলে যায়। এরপর থেকে মার্কাস কাউন্টেসের চোখে চোখও রাখতে পারেনি। এরপর অনেকবার মার্কাস কাউন্টেসের বাসায় গিয়েছিল, কিন্তু তাকে বলা হতো যে কাউন্টেস বাসায় নেই। শেষ পর্যন্ত যখন কাউন্টেসের সাথে তার দেখা হয় তখন সে বুঝে যায় যে কাউন্টেসকে সে আর কখনোই পাবে না, কারণ ভালোবাসার জাদু এখন আর নেই। তো মার্কাসের ভুল কোথায় হয়েছিল?
যে ব্যাপারে মার্কাস জানতো না সে ব্যাপারে নিনন অনেক ভালোভাবে জানতো কিভাবে ভালোবাসা হাসিল করতে হয়। সে জানতো যে নারী এবং পুরুষ আলাদা আলাদা হলেও সিডাকশনের ব্যাপারে দুজনই এক সমান। যখন কেউ সিডাকশনের মতো টেকনিক ব্যবহার করে তখন কোথাও না কোথাও অপর ব্যক্তি জানে যে তাকে সিডিউস করা হচ্ছে। আর শুধু এটুকুই নয়, বরং সে নিজেই চায় যে সে সিডিউস হোক। তার পার্টনার তার জন্য প্রতিটা স্টেপ কিভাবে তৈরি করবে সেটা জানার জন্য সে অধৈর্য হয়ে থাকে। সিডাকশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মিস্ট। আর যদি আপনি সবকিছু খুলে সামনে রেখে দেন তবে নাই বা মিস্ট্রি থাকবে আর নাই বা সিডাকশন। এই জন্য যখন মার্কাস তার ভালোবাসা প্রকাশ করে তখন তার সবচেয়ে বড় মিস্ট্রি গায়েব হয়ে যায়। আর কাউন্টেসের মনে হয়েছে যে তাকে সে ব্যবহার করেছে। যেসব বিষয়ে আগে মার্কাসের ব্যাপারে চার্মিং মনে হতো, এখন সে বিষয়গুলোকে সে ঘৃণা করতে শুরু করে, কারণ সিডাকশনের জাদু এখন ভেঙে গেছে। আর এটাই হচ্ছে মার্কাসের সবচেয়ে বড় ভুল, সে তার ইন্টেনশনকে লুকাতে পারেনি। এই কাহিনী 1850 খ্রিস্টাব্দ প্রুশিয়ার ৩৫ বছর বয়সী প্রুশিয়ান পার্লামেন্টের ডাব্লিউটি অটো ভন বিসমার্ক নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে ছিল। তখন পার্লামেন্টে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা চলছিল, অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ নিয়ে। ওই সময় জার্মানি ছোট ছোট টুকরো হয়ে পড়েছিল, আর পার্লামেন্টে এই ছোট ছোট অংশগুলোকে পুনরায় জার্মানির আন্ডারে ইউনিফিকেশন মানে একত্রীকরণের কথা হচ্ছিল, আর পরবর্তীতে একসাথে হয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। প্রুশিয়ার প্রিন্স উইলিয়াম, যে কিনা ফিউচারে রাজা হতে যাচ্ছে, সেও চাইতো জার্মানি অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাক, আর পার্লামেন্টের প্রায় সব মেম্বাররাই যুদ্ধ চাইতো। কিন্তু বর্তমান রাজা ফ্রেডরিক উইলিয়াম IV যুদ্ধের বিরুদ্ধে ছিল, আর তার কিছু মন্ত্রীও যাদের অস্ট্রিয়ার পাওয়ার সম্পর্কে অনুমান ছিল। বিসমার্ক প্রুশিয়ার প্রতি লয়াল অ্যান্ড প্যাশনেট ছিল, আর জার্মানিকে একত্রীকরণের স্বপ্ন সেও দেখত। একজন ফর্মার সোলজার হওয়ার কারণে সে যুদ্ধের সাথে অনেক ভালোভাবে পরিচিত ছিল, আর সে এও জানতো যে যুদ্ধ একটা গ্লোরিয়াস বিজনেস। এই সব কিছুর পরও বিসমার্ক যুদ্ধের বিরুদ্ধে যায়। পার্লামেন্টে দেওয়া তার এক স্পিচ ওই সময় প্রুশিয়ার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। সে বলে, আমি একজন দেশপ্রেমিক এবং যুদ্ধকে অনেক কাছ থেকে চিনি। যারা কোনো কারণ ছাড়া যুদ্ধ চায় তারা এই কথাটা ভালোভাবে বুঝে নিন। যুদ্ধের পর আপনি এইখানেই থাকবেন। আপনারা কি সেই কৃষকের চোখে চোখ রাখতে পারবেন যে নিজের জমিকে জ্বলতে দেখেছে? আপনারা কি তার সামনে দাঁড়াতে পারবেন যে যুদ্ধে তার অঙ্গ হারিয়েছে? নাকি আপনারা সেই বাবার সামনে উল্লাস করতে পারবেন যে যুদ্ধে তার সন্তানকে হারিয়েছে? আপনাদের মধ্যে কি সেই সাহস আছে? জবাব দিন। আপনারা কি এখনো যুদ্ধ চান? এই স্পিচের পর পার্লামেন্ট একেবারে শান্ত হয়ে যায়। অনেকেই যারা আগে যুদ্ধ চাচ্ছিল তারা এখন যুদ্ধের বিরুদ্ধে চলে গেছে, এবং রাজা নিজেও বিসমার্কের উপর অনেক খুশি ছিল, কারণ সে প্রুশিয়াকে যুদ্ধের হাত থেকে বাঁচিয়েছে। আর রাজা তাকে ডাব্লিউটি থেকে ক্যাবিনেট মিনিস্টার বানিয়ে দেয়। আর কিছু বছর পর যখন জার্মানির ইউনিফিকেশন হয়ে যায় তখন বিসমার্ক নিজেই অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। দেখুন, বিসমার্ক কোনো সাধারণ মানুষ ছিল না। হি ওয়াজ দ্য ম্যান উইথ অবজারভেশন অ্যান্ড প্ল্যান। বিসমার্ক তো শুরু থেকেই যুদ্ধ চাইত, কিন্তু সে জানতো যে 1850-এ প্রুশিয়ার যে আর্মি ছিল তারা কোনো যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। আর যদি কোনো কারণে তারা অস্ট্রিয়ার বিরুদ্ধে বিজয়ী হইতো তবে পরিণাম হিসেবে জিতার চেয়ে বেশি ক্ষতি বেশি হতো। আর যদি অস্ট্রিয়ার বিরুদ্ধে হেরে যেত তবে ওয়ারকে সম্মতি দেওয়ার কারণে পার্লামেন্টে বিসমার্কের পজিশন সংকটে চলে আসতো। এই জন্য সে সবাইকে এমন দেখিয়েছে যে সে যুদ্ধ চায় না। বিসমার্কের একটা স্পিচই সবাইকে বোকা বানানোর জন্য যথেষ্ট ছিল। সে তার ইন্টেনশনকে কখনো ব্যক্ত করেনি, বরং সে রাজাকে সমর্থন করার কারণে ডাব্লিউটি থেকে ক্যাবিনেট মিনিস্টার হয়ে যায়। আর এরপর সে সেটাই করে যেটা সে সবসময় চাইতো, অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ। একবারের জন্য ভাবুন, যদি বিসমার্ক পার্লামেন্টে সবাইকে এটা বোঝানোর চেষ্টা করত যে কিভাবে প্রুশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত নয়, তবে কি কেউ তার কথা মানত? একেবারেই না। এজন্য সে এমনটা দেখিয়েছে যে সে শান্তি চায়, আর শেষ পর্যন্ত সেটাই করে যেটা সে চাইতো। যুদ্ধ যুদ্ধ শুধু কথার মাধ্যমে জিতা যায় না, যুদ্ধ লোহা এবং রক্তের মাধ্যমে জিততে হয়। এটা ওই ব্যক্তির কথা যে কিনা পার্লামেন্টে সবাইকে যুদ্ধবিরোধী বানিয়েছিল। প্রায় সময় বেশিরভাগ মানুষ খোলা কিতাব হয়, তারা তাদের উদ্দেশ্যকে অনেক সহজেই সামনে রেখে দেয়। মনে রাখবেন, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখা কোনো সহজ কাজ নয়। আবেগের বশে লোকদের সব কথা বলা প্রায় লোকদের দুঃখী করে দেয়। লোকদের সেটা বলুন যেটা তারা শুনতে চায়, তাদেরকে আপনার উদ্দেশ্যগুলো বলুন, কিন্তু আসলটা নয়। লোক সেটার উপর ভরসা করে যেটা তাদের সামনে আছে, তাই তাদের সামনে সেটা রাখুন যেটা তারা দেখতে চায়।
লোক প্রায় সিনসিয়ারিটিকে অনেস্টি ভেবে বসে। ব্যাস আপনি এই বিষয়ে খেয়াল রাখবেন যেন লোকদের সামনে আপনি ওভার প্যাশনেট না হয়ে যান। বেশি আবেগপ্রবণ হওয়ার ফলে আপনি লোকদের নজরে চলে আসবেন। আপনার কথায় অনেস্টি ততটাই থাকতে হবে যতটা থাকা জরুরি। অনেকে মনে করে তারা অনেস্ট হয়ে নিজের ভালো স্বভাব দেখাবে এবং মানুষের মন জয় করবে, কিন্তু এটা একেবারে ভুল ধারণা। আবেগের বশে লোকদের সব কথা বলা প্রায় লোকদের দুঃখী করে দেয়, আর তারা আপনার বিরুদ্ধে চলে যায়। পার্ট 2, ধোঁকাই হচ্ছে সবচেয়ে বড় চক্রান্ত। কিন্তু প্রতিটা ধোঁকা কার্যকরী হওয়ার জন্য একটা ইলিউশন থাকা জরুরি, যেটা লোকদের আপনার আসল উদ্দেশ্য থেকে দূরে রাখবে। এমন একটা চেহারা যেটার পিছনে আপনি আপনার আসল উদ্দেশ্যগুলো লুকাতে পারেন, যেন লোকেরা সেই চেহারাকে কখনো পড়তে না পারে। যদি লোকদের ভুল পথে পরিচালনা করতে চান, তবে এমন রাস্তা বেছে নিন যেটার সাথে সে পরিচিত, ফলে সে নিজেকে সঠিক মনে করবে, কিন্তু বাস্তবে সে আপনার রচিত ধোঁকাতেই থাকবে। সাল 1910-এর দিকে মিস্টার স্যাম জাজিল নিজের শিকাগোর ওয়্যার হাউসের বিজনেস $1 মিলিয়ন বিক্রি করে দেয়। তার সেমি রিটায়ারমেন্টের পর সে এখন হাতে গোনা কয়েকটা প্রপার্টি ম্যানেজ করে, কিন্তু তার মধ্যে এখনও পুরাতন বিজনেসম্যান জীবিত ছিল। একদিন তার অফিসে জোসিফ ওয়েল নামের একজন যুবক আসে, যে কিনা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছিল। মিস্টার জাজিল তাকে একটা $8,000 অ্যাপার্টমেন্টের কথা বলে, যেটার জন্য তাকে $2,000 ডাউন পেমেন্ট করতে হবে। তাকে চিন্তা করার জন্য একদিনের সময় দেয়, কিন্তু ওয়েল সেদিনই আসে এবং মিস্টার জাজিলকে বলে, আপনি বাস কয়েকটা দিন ওয়েট করুন। ওয়েল আরও বলে তার কাছে এমন একটা ডিল আসতে যাচ্ছে যার ফলে কিছুদিনের মধ্যে তার কাছে প্রায় $1.5 লাখ আসবে। মিস্টার জাজিল যদিও সেমি রিটায়ারমেন্ট হয়ে গিয়েছিল, তারপরও তার কাছে $1.5 লাখ অনেক বড় নাম্বার ছিল। এজন্য সে ওয়েলকে জিজ্ঞাসা করেই ফেলে যে কেমন ডিল আসতে যাচ্ছে। ওয়েলও তাকে পুরো কাহিনী বলে দেয়। ওয়েলের আঙ্কেল একজন কোটিপতি ফাইন্যান্সারের সেক্রেটারি ছিল, আর ওই ফাইন্যান্সার তার কোশিগানে 10 বছর পুরানো হান্টিং লজ বিক্রি করতে চাচ্ছিল। আর ওই ফাইন্যান্সার ওয়েলের আঙ্কেলকে ওই হান্টিং লজ যে কোনো মূল্যে বিক্রি করতে বলে, কিন্তু তার আঙ্কেলের সাথে ওই ফাইন্যান্সারের একটা ঝামেলা ছিল এবং সে তাকে শিক্ষা দিতে চাচ্ছিল। তাই সে প্ল্যান করে যে সে একজন তৃতীয় ব্যক্তিকে সেট আপ করবে, আর ওই তৃতীয় ব্যক্তি যে কিনা তাদেরই লোক তার কাছেই প্রপার্টি বিক্রি করবে। এরপর প্রপার্টিকে আবার পুনরায় আসল দামে বিক্রি করে দিবে, যেটা হচ্ছে $1.5 লাখ। এরপর যা প্রফিট হবে সেটা তিনজনের মধ্যে ভাগ করে নিবে, ওয়েল, তার আঙ্কেল এবং ওই তৃতীয় সেট আপম্যান। ব্যাস, তার আঙ্কেল তৃতীয় ব্যক্তিকে সেট আপ করার দায়িত্ব ওয়েলকে দিয়েছে। এই সব কথা শুনে জাজিল এক্সাইটেড হয়ে যায় এবং ডিসাইড করে সেই হবে সেট আপম্যান। আর জাজিল যেহেতু এখন মিলিনিয়ার ছিল, তার জন্য $35,000 কোনো বড় ব্যাপার ছিল না। তাই ওয়েল কোশিগাকুতে একটা মিটিং অ্যারেঞ্জ করে জাজিল, ফাইন্যান্সার এবং তার আঙ্কেলের। গ্যালেসবার্গের সেই ট্রেন রাইডে জাজিলের সাথে ওয়েলের আঙ্কেলের দেখা হয়। পুরো রাস্তায় তারা দুজনই বিজনেস এবং ডিল নিয়ে কথা বলছিল। ওয়েল তার সাথে একটা বক্সারও নিয়ে আসে, জর্জ গ্রোস। ওয়েল জাজিলকে বলে যে সে নিজেও একজন ফাইটার ট্রেনার এবং সে গ্রোসকে ট্রেন করছে, কিন্তু জাজিল ডিলের জন্য এতটাই এক্সাইটেড ছিল যে সাদা চুলওয়ালা আর মোটা পেটওয়ালা জর্জ গ্রোসকে খেয়ালই করেনি। ফাইন্যান্সার আসার আগ পর্যন্ত জাজিল, ওয়েল এবং তার আঙ্কেল একটা হোটেলে ওঠে। যখন জাজিল গ্রোসের দিকে দেখে, তখন গ্রোস শ্যাডো বক্সিং করছিল, কিন্তু জাজিল এই বিষয়টাও খেয়াল করেনি যে গ্রোস কয়েক মিনিটের মধ্যেই হাঁপাতে শুরু করে। 1 ঘন্টা পর ফাইন্যান্সার চলে আসে এবং তাদের মিটিং অনেক ভালোভাবে সম্পন্ন হয়। কিছুক্ষণ পর ফাইন্যান্সারের নজর গ্রসের উপর পড়ে এবং ওয়েলকে বলে, আমার কাছেও একটা বক্সার আছেন। ওয়েল এই কথা শুনে অদ্ভুতভাবে হাসতে শুরু করে এবং ফাইন্যান্সারকে বলে, আপনার বক্সার গ্রসের সামনে 2 মিনিটও টিকতে পারবে না। এই কথা শুনে ফাইন্যান্সার ইনসাল্ট ফিল করে এবং সে রাগান্বিত হয়ে বলে, কি, তাহলে লাগাও বাজি $35,000। ওই সময় ওয়েলের আঙ্কেল ওয়েলের উপর অনেক রাগান্বিত হয়ে যায়, কিন্তু ততক্ষণে বিষয়টা হাত থেকে বেরিয়ে গেছে। বাজি লাগানোর জন্য না ওয়েলের কাছে আর নাই বা ওয়েলের আঙ্কেলের কাছে $35,000 আছে। এজন্য সে জাজিলের হেল্প চায়। ডিল ভেঙে যাওয়ার ভয়ে জাজিলও রাজি হয়ে যায়। জিতলে তো জিতলই, আর না হলে লঞ্চ বিক্রি করে যে প্রফিট হবে সেখান থেকে কেটে নিবে। জাজিলের মনে হচ্ছিল যে এটা তার জন্য একটা উইন উইন ডিল হবে। পরের দিন জিমে ম্যাচ হয়। ম্যাচ শুরু হওয়ার আগে ওয়েল দোনো পার্টির $35,000 একটা সিকিউরিটি বক্সে বন্ধ করে দেয়। ম্যাচ শুরু হতেই ফাইন্যান্সারের বক্সার গ্রসের মুখে অনেক জোরে পাঞ্চ করে। গ্রস তখনই অনেক জোরে মুখ থুবড়ে পড়ে আর সে ওইখানেই পড়ে থাকে। তখনই ফাইন্যান্সার, যে কিনা একজন ফর্মার ডক্টর ছিল, সে তখনই গ্রসের পালস চেক করে।
তখন সে বুঝতে পারে যে গ্রস মরে গেছে। সেখানে উপস্থিত সবাই অস্থির হয়ে পড়ে। পুলিশ এসে তাদেরকে মার্ডারের কেসে গ্রেফতার করবে তার পূর্বেই তারা সবাই সেখান থেকে পালাতে শুরু করে। ভীত জাজিলও শিকাগোর ট্রেনে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যায়। একটা ক্রাইম থেকে বাঁচার জন্য $35,000 কোনো বড় ব্যাপার ছিল না। সে এখন ওয়েল অথবা ডিলের সাথে রিলেটেড কারো চেহারা দেখতে চায় না। যখন জাজিল চলে যায় তখন জিমে পড়ে থাকা গ্রস হঠাৎ উঠে দাঁড়ায়। না ওই বক্সার মরেছিল, নাই বা ওই ফাইন্যান্সার কোথাও পালিয়েছিল। এই সব কিছু ওয়েলের প্ল্যান ছিল। আর ওই $35,000 ওয়েল, ফাইন্যান্সার এবং বক্সার নিজেদের মধ্যে ভাগ করে নেয়। চলুন এই কাহিনীটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। ওয়েল জানতো যে জাজিল একজন বিজনেসম্যান, এই জন্য সে জাজিলের কাছে যায় একটা বিজনেস ডিল নিয়ে, যেন তার ধ্যান সম্পূর্ণভাবে সেই ডিলেই লেগে থাকে। এই জন্য জাজিল বুঝতেই পারেনি যে গ্রস এত মোটা এবং বুড়া হওয়া সত্ত্বেও সে একজন বক্সার কীভাবে হতে পারে। আর সে ওই বক্সিং ম্যাচের অনেক ভালোভাবে ব্যবহার করেছে জাজিলকে তার টাকা থেকে দূর করার জন্য। লোকেরা প্রায় সময় সেই বিষয়ের উপর সন্দেহ করে না যেটার সাথে সে পরিচিত। এই জন্য ডিস্ট্রাকশনের জন্য এমন জিনিসের ব্যবহার করুন যেটার সাথে আপনার সাবজেক্ট পরিচিত। যদি লোকদের সামনে তাদের জানাশোনা জিনিস থাকে তবে অনেক কম চান্সেস আছে যে সে আপনার পরিকল্পনার উপর সন্দেহ করবে। আরেকটা কাহিনী, ইথিওপিয়ার হাইলি সালাসি নামের একজন ইয়ং নোবেল, যে কিনা শীঘ্রই কান্ট্রিকে ইউনাইটেড করে নিজেকে রাজা ঘোষণা করতে যাচ্ছে। হাইলি সালাসি রাজ তাফারি নামেও পরিচিত ছিল। তার শত্রুরা ভাবতে পারছিল না যে সহজ এবং শান্ত স্বভাবের সালাসি নিজেকে এতটা নিয়ন্ত্রিত কিভাবে রাখছিল। কিন্তু যারা সালাসিকে চিনত তারা জানতো যে সালাসি একজন ইফেক্টিভ এবং পাওয়ারফুল থিঙ্কার, যে তার পরিকল্পনা অনেক নিখুঁতভাবে তৈরি করে। 1987 দিকে সালাসি তার ওয়ারলর্ডদের মানে সর্দারদের রাজসভায় ডাকে, যেন সব ওয়ারলর্ড সালাসির দিকে নিজের লয়ালিটি ডিক্লেয়ার করে এবং তাকে লিডার ঘোষণা করে। কেউ কেউ এর জন্য রাজি হয়, আবার কেউ কেউ পরিস্থিতি বোঝার চেষ্টা করে। কিন্তু একজন এমন ছিল, দিতাজমাজ বালসা অফ সিদামো, যে কিনা সালাসির বিরোধিতায় একেবারে সরাসরি করছিল। বালসা একজন মহান যোদ্ধা ছিল। তার মতে সালাসি অ্যাজ এ লিডার অনেক বেওকুফ এবং দুর্বল ছিল, যে লিডার হওয়ার যোগ্যতায় রাখে না। কিন্তু সালাসি একজন নোবেল হওয়ার কারণে সে বালচাকে রাজসভায় আসার হুকুম দেয়। বালচা আসার জন্য রাজি তো হয়, কিন্তু সে আসেও নিজের হিসাবে। সে নিজের সাথে 10,000 সৈন্য নিয়ে আসে, যারা তাকে বাঁচাবে এবং প্রয়োজনে তার জন্য লড়াই করবে। রাজধানী থেকে 3 মাইল দূরে সে নিজের সৈন্যকে দাঁড় করায় এবং একজন রাজার মতো সেখানেই অপেক্ষা করতে থাকে। সালাসি তাকে দুপুরের খাবারের নিমন্ত্রণ পাঠায়, কিন্তু বালসা কোনো বেওকুফ ছিল না। সে জানতো যে দাওয়াতের আড়ালে হয়তো সালাসি তাকে মারার চেষ্টা করবে। এই জন্য সে সালাসিকে বলে সে দাওয়াতে তখনই আসবে যখন সে নিজের সাথে 600 সৈন্য নিয়ে আসতে পারবে। সালাসি অনেক নম্রতার সাথে তার কথা মেনে নেয়, আর বালসা নিজের সাথে সবচেয়ে ভালো 600 জন সৈন্য নিয়ে দাওয়াতে যায়। দাওয়াতে যাওয়ার সময় সে নিজের সৈন্যদেরকে নির্দেশ দেয় যেন তারা সেখানে কোনো কিছুই না খায় আর না পান করে। সবসময় সতর্ক থেকে প্রতিটা জিনিস যাচাই করবে। বালচা দাওয়াতে আসলে সালাসি তাকে পরিপূর্ণ ইজ্জত দেয়। সে বালচাকে এমন দেখায় যে তার মন রাখা সালাসির নিজের জন্য অনেক প্রয়োজন। কিন্তু একটা সময় এসে বালচা উল্টো সালাসিকে ধমকি দেয়, যদি সে রাতের মধ্যে নিজের ক্যাম্পে ফিরে না যায় তবে তার 10,000 সৈন্য রাজধানীতে হামলা করে দিবে। সালাসি তাকে ভরসা দেয় যে তার এমন কোনো পরিকল্পনা নেই। খাবারের সময়ও ইথিওপিয়ার লিডারদের যে গান বাজানো হয় তার পরিবর্তে সিদামোর বালচাদের গান বাজানো হয়। বালচা এমন মনে করছে যে সালাসি তাকে ভয় পাচ্ছে। দুপুর শেষ হতেই বালচা তার সৈন্যসহ নিজের ক্যাম্পের দিকে যেতে শুরু করে। বালচা অনেক খুশি ছিল এবং সে নিজের লোকদের বলতে থাকে যে কিভাবে কিছুদিনের মধ্যে সালাসিকে তার আসল জায়গা দেখিয়ে দিবে। হয়তো তাকে জেলে ঢুকিয়ে দিবে, নয়তো তাকে মেরে ফেলবে। কিন্তু যখন বালচা নিজের ক্যাম্পে পৌঁছায় তখন তার চোখ খোলাই থেকে যায়। তার নজর যতদূর যাচ্ছিল ততদূর পর্যন্ত শুধু আগুন আর ধোঁয়াই দেখতে পাচ্ছিল। না কোনো সৈন্য, না কোনো ঘর, চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। সে ভাবতে থাকে এটা কেমন জাদু। ততক্ষণে একজন বালচার কাছে আসে এবং তাকে সব কথা খুলে বলতে থাকে। যখন বালচা দাওয়াতে গিয়েছিল তখন সালাসির কিছু লোক বালচার সৈন্যদের কাছে আসে। বালচার সৈন্যরাও জানতো যে আজকে তারা লড়াই করতে আসেনি, তারা বাস শো অফের জন্য এসেছে। আর এই বিষয়টার ফায়দাই সালাসির লোকেরা উঠিয়েছে। আর তারা বালচার সেনাদের থেকে সব অস্ত্র কিনে নেয়। আর যারা অস্ত্র বিক্রির ব্যাপারে রাজি হচ্ছিল না, হয়তো তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, নয়তো তাদের অস্ত্র চুরি করে নেওয়া হয়েছে।
কোনো প্রকার অস্ত্র না উঠিয়েই সালাসি কয়েক ঘন্টার মধ্যে বালচার পুরো সেনাকে হারিয়ে দিয়েছে। বিপদ বুঝতে পেরে বালচা তার সৈন্য নিয়ে দক্ষিণের দিকে রওনা হয়। আর রাস্তায় তাদের সাথে ওই সৈন্যের সাথে দেখা হয় যেটা সালাসি তাদের জন্য প্রস্তুত রেখেছিল। এখন বালচা না নিজের সামনে সৈন্যদের সাথে লড়াই করতে পারবে, আর নাই বা সালাসির সাথে। কারণ যদি সে সালাসিকে মারার জন্য পা বাড়ায়, তবে সালাসির অনেক বড় সৈন্য তার 600 জন সৈন্যকে একেবারে ধ্বংস করে দিবে। জীবনে এই প্রথমবার বালচা হাঁটু গেড়ে বসেছিল, আর সে সালাসিকে নিজের লিডার মেনে নেয়। পুরো ইথিওপিয়া এখনো পর্যন্ত সালাসির মতো লিডার দেখেনি। উপর থেকে দেখতে তো সালাসি অনেক শান্ত এবং সরল স্বভাবের মানুষ ছিল, কিন্তু বাস্তবে সে অনেক পরিকল্পনা মাফিক মানুষ ছিল। তার পরিকল্পনা এতটাই কার্যকর হতো যে শত্রুরা সুযোগই পেত না। এজন্য সে বালচার মতো পাওয়ারফুল ব্যক্তিকেও সহজে হারিয়ে দিয়েছে। আর ওই বালচা সালাসির ব্যাপারে শেষে এটা বলেছে, তাকে হালকাভাবে নিও না। তাকে দেখতে যতই দুর্বল মনে হোক না কেন, তার ভিতরে সিংহের মতো শক্তি আছে। এসব বিষয় থেকে আপনি এটা তো বুঝেই গেছেন যে আপনার ইন্টেনশন আপনার লাইফে কত বড় রোল প্লে করে। আপনি যদি সেগুলোকে পরিষ্কারভাবে লুকাতে পারেন, তবেই আপনি জিততে পারবেন। আর যদি লুকাতে না পারেন, তবে আপনার হার নিশ্চিত। ইন্টেনশনকে লুকানোর জন্য ধোঁকার মাধ্যমে রচিত রাস্তা সবচেয়ে বড় চক্রান্ত। লোকদেরকে আপনার রচিত রাস্তায় পাঠিয়ে দিন, যাতে তারা বুঝতেই না পারে যে আপনার আসল ইন্টেনশন কি। এমন এক ধোঁয়া যেটা আপনার শত্রুর চোখ ঝাপসা করে দিবে। আর একটা বড় ধোঁয়া তো আমাদের সবার কাছেই থাকে, আমাদের চেহারা। একটা ব্ল্যাঙ্ক পোকার ফেস, যেটা আপনার ইমোশনকে অনেক ভালোভাবে লুকাতে পারে। একটা ইনোসেন্ট চেহারার পিছনে আপনি কেমন চক্রান্ত করছেন তা কেউ বুঝতে পারবে না। আরও একটা ধোঁয়া আছে যেটা আপনি অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন, নোবেল গেস্টার। আপনি মানুষদের এমন দেখান যে আপনি অনেক ভালো মানুষ। চ্যারিটি করা, লোকদের সাহায্য করা, লোকদের এমন মনে হবে যে আপনি তাদের সাহায্য করছেন, কিন্তু বাস্তবে আপনি আপনার পরিকল্পনার উপর কাজ করছেন। লোকেরা অনেক সহজেই সেটাকে সত্য মেনে নেয় যেটা তাদের সামনে থাকে, আর এটার ব্যবহার পলিটিশিয়ানরা অনেক ভালোভাবে করতে জানে। আর এই দুনিয়ার বাস্তবতাই হচ্ছে এমন, যেটা আপনার সামনে থাকে সেটা বেশ বাস্তবতার একটা ছোট্ট অংশ। আসল শক্তি অন্ধকার থেকেই আসে, আর আপনি ওই জিনিসের সাথে কিভাবে লড়াই করবেন যেটা আপনার সামনেই নেই। আর আপনার যদি এসব কথা ইমোরাল অথবা খারাপ মনে হয়, তবে আমি এই ভিডিওর এন্ডিং পিটি বার্নামের একটা কোট দিয়ে করছি। দ্য ওয়ার্ল্ড ওয়ান্টস টু বি ডিসিভ, মানে এই দুনিয়া বোকা হতে চায়। যদি আপনি না বানান, তবে অন্য কেউ বানাবে।